আধ ঘন্টার মধ্যে আলেয়াকে নিয়ে আমাদের বাড়িতে এসো। সময় তখন সকাল ৬টা। ফোনটা হঠাৎ বেজে ওঠায় চোখ বুজেই হাতরেতা কানে তোলে সবুজ। কে ফোন করেছে জানা নেই। মেইলি ভারী কণ্ঠে উক্ত কথাটি শুনে ঘুম ছুটে যায় সবুজের। সে তড়িঘড়ি করে বিছানায় উঠে বসে। অফিসে দেরি হয়ে গেছে ভেবে কান থেকে ফোন নামিয়ে সময় দেখে নেয় একবার, কিন্তু যখন দেখে না, তার ধারণা ভুল, আপনা আপনি ভ্রু কুঁচকে আসে। সে পুনরায় ফোন কানি তুলে গলা ছেড়ে বলে, ম্যাম, এটা আমি। আই নো, তোমাকেই কল করেছি। এত সকালে বাসায়? আর ঘন্টা দুয়েক পর তো অফিসেই দেখা হবে। আজ তোমার অফিসে যাওয়া হচ্ছে না। শিখার কথা শুনে চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম সবুজের। ম্যাম, আমি কি করেছি? আমাকে কেন বরখাস্ত করছেন? আপনার পায়ের কাছে পড়ে থাকব ম্যাডাম, তাও বের করবেন না। শিখা দীর্ঘ শ্বাস ফেলে 2 আঙুলে কপাল ঘষে। এমন সময় কোথা থেকে দৌড়ে আসে পরি। তার পেছনে ইশিকা, হাতে হেয়ার ব্যান্ড। ছুটাছুটি করতে করতে লিভিং রুমের মাঝখানটায় ধপাস করে পড়ে যায় পরি। শিখা গর্জে ওঠে, সকাল সকাল বাদরামি না করলেন হয় না? ইশিকা পরীকে কোলে তুলে নিতে নিতে শিখাকে শান্ত হতে বলে। ফোনের অপর পাশ থেকে কেঁপে ওঠে সবুজ। সে তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে শটাং হয়ে দাঁড়ায়। ম্যাম, আমি এক্ষুনি আসছি ম্যাম। ফোন কেটে দেয় শিখা। আজ তারা কক্সবাজার যাচ্ছে ঘুরতে। সকলে তৈরি হতে ছুটাছুটি করছে। অফিসের দায়িত্ব কিছুদিনের জন্য ম্যানেজারের কাঁধে দেয়া হয়েছে। সবুজের থেকে সেই দিন আলেয়ার ব্যাপারে শুনেছে শিখা। বিষয়টা খারাপ লেগেছে ভীষণ। জন্মদাতা পিতা কি করে এমন হয়? মেয়েটা সবসময় চুপচাপ থাকে, কারো সাথে কিছু শেয়ার করে না। তাদের সাথে কিছুদিন বাইরে থাকলে আলেয়ার ভালো লাগবে, সাথে লোকটার নির্যাতন থেকেও মুক্তি পাবে। তাই আলেয়াকে সাথে করে নিতে চাইছে শিখা। সবুজের আগে তাকেই ফোন করা হয়েছে। শিখার এক কথা, যেমনি হোক তার বাবাকে বুঝিয়ে যেতেই হবে। আলেয়ার আর করার কি? আব্বা? আব্বাস মিয়ার ঘুমন্ত অবয়বের পাশে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে আলেয়া। শিখা যে মুসিবতে ফেলেছে তাকে, তা থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করছে। রাত 1টায় মাতাল আব্বাস ঢুলতে ঢুলতে বিছানায় এসে যে চিৎপটাং হয়েছে, আর নড়চড় নেই। আলেয়া তাকে ডাকতে ভয় পাচ্ছে। কাঁচা ঘুম ভাঙার অপরাধে যদি কয়টা দিয়ে বসে? ভাবতেই গলা শুকিয়ে গেল আলেয়ার। সে এদিক সেদিক পায়চারা করে আবারও স্থির হয়ে দাঁড়াল। আব্বা? আব্বাস মিয়া নড়ল না। আলেয়া তার কাঁধে হাত রেখে হালকা ঝাঁকি দিল। ডাকল আরও কয়েকবার। শিখা বলেছিল 40-45 মিনিটের মধ্যে সবুজ আসবে নিতে। ভয়ে ভয়ে কাপড়ও গুছিয়ে রেখেছে। যদিও অনুমতি পায় কি না পায় তার কোনো নিশ্চয়তা নেই। ঠেলাঠেলি করতে করতে উঠল আব্বাস। চাপা কণ্ঠে ধমকাল, সমস্যা কি? ছাগলের মতো ভ্যাবাইতাসেস ক্যা? মদের উটকো গন্ধ নাসারন্ধ্রে পৌঁছেতেই এক পা পিছিয়ে গেল আলেয়া। আব্বাস মিয়া উঠে বসলেন বিছানায়। অফিসের কাজে আমায় বাইরে যেতে হবে কিছুদিনের জন্য। ম্যাডাম ফোন করে বললেন জরুরি। আব্বা? ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, অফিসের কাজ না ব্যাটা ছেড়া নিয়ে ঘুরতে যাবি? না না, ম্যাডাম সাথে যাবে, তুমি চাইলে কথা বলে নিতে পারো। আব্বাস মিয়া মুখে কুলু পেটে কিছু ভাবতে লাগলেন। বিছানায় শুতে শুতে বললেন, যা, 3000 টাকা রাইখে যাইস। কাঁথার আড়ালে আব্বাস মিয়ার মুখ আড়াল হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল আলেয়া। হঠাৎ হর্নের আওয়াজ এলো উঠোন থেকে। অজানা কারণে মুখে হাসি ফুটে উঠল তার। সবুজ আলেয়াকে নিয়ে চৌধুরী বাড়ি পৌঁছেতেই দেখল তারা গাড়িতে জিনিসপত্র ওঠাতে শুরু করেছে। ফারিস সবুজকে বাইক গ্যারেজে রেখে গাড়িতে আসতে বলল। দারোয়ানের সাহায্যে ফারিস, রোহান ও রামিম গাড়িতে লাগেজ ওঠাচ্ছে। মানুষ অনেক, তাই লাগেজের সংখ্যাও বেশ। 3টে গাড়ি নেওয়া হয়েছে। ফারিস লাগেজ ওঠানোর সময় রিধি তার পাশে এসে দাঁড়াল। নিজের লাগেজ বাড়িয়ে মোহময় কণ্ঠে বলল, এটাও একটু রেখে দিন না। ফারিস তার দিকে না তাকিয়ে মাথা নাড়ল। দ্রুত হাতে লাগেজটি তুলে দিল গাড়িতে। রিধি হা হয়ে গেল ফারিসের আচরণে। মনে হলো ফারিস অদৃশ্য থাপ্পড় দিয়েছে তার গালে। লাগেজ ওঠানোর পর ড্রাইভিং সিটে গিয়ে বসল ফারিস। দরজা দিতেই দেখল শিখা থতমত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। ফারিস বিরক্ত গলায় শুধালো, তুমি দাঁড়িয়ে আছো কেন? লেট হচ্ছে কিন্তু। আমি কোথায় বসবো? কেন? পাশের সিটে তাকাতেই গলার আওয়াজ গলায় আটকে গেল ফারিসের। রিধি পাশে বসে আয়নায় তাকিয়ে মনোযোগ সহকারে লিপস্টিক লাগাচ্ছে। ফারিস তাকে বলতে চাইল পেছনের সিটে বসতে, কিন্তু তার আগেই রিধি মিষ্টি করে হেসে শিখাকে বলল, তুমি পেছনের সিটে বসো না কেন? পরীরও সুবিধা হয়। শিখা চোয়াল শক্ত করে পরী ও আলেয়াকে নিয়ে পেছনের সিটে বসল। স্যার, আমি কোথায় বসব? জিজ্ঞেস করল সবুজ। ফারিস পেছনের গাড়িগুলোতে উকি দিয়ে দেখল বসার মতো জায়গা আছে কিনা। না, নেই। মিস, আপনি কি পেছনে যেতে পারেন? ব্যাক সিটে সব মহিলারা আছে।
রিধি হাত দিয়ে নিজেকে বাতাস করতে করতে বলল, আমার না খুব গরম লাগছে, আপনি কি একটু ম্যানেজ করে নেবেন? সবুজের মুখে অন্ধকার নেমে এলো। স্টিয়ারিংয়ে রাখা ফারিসের হাত শক্ত হয়ে এলো রাগে। মেয়েটার জন্য পরিবেশ উশৃঙ্খল হয়ে উঠছে। নেহাত অতিথি নয় তো ধাক্কা দিয়ে বের করে দিত গাড়ি থেকে। অগতে আলেয়াকে মাঝে রেখে সবুজকে বসতে হলো পেছনের সিটে। সকলে গাড়িতে ওঠামাত্র বেরিয়ে গেল গাড়িগুলো। রিধি এরই মাঝে গান ছেড়ে দিয়েছে। হোটেলে রুম বুক করার সময় আরেক সমস্যার সম্মুখীন হতে হলো ফারিসদের। একটা রুম কম পড়েছে। হোটেলের বাকি রুমও সব বুকড। রিধিকে আলেয়ার সাথে রুম শেয়ার করতে বললে সাফ সাফ না করে দেয় রিধি। অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আলেয়া। যদিও শিখার জোড়াজুড়িতে আসা, তবুও নিজেকে উটকো ঝামেলা লাগছে সকলের মাঝে। রকি সবুজের সাথে রুম শেয়ার করে সবুজের রুম আলেয়াকে দিতে বলল। ছেলেদের রুম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সমস্যা থেকে উদ্ধার হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলল আলেয়া। ফ্রেশ হয়ে দুপুরের খাবার সেরে বিকেলে ঘুরতে বেরোল সবাই। রকি তার কন্টেন্ট ক্রিকেটে ব্যস্ত। শিখার পরি ফারিস একই রকম পোশাক পরেছে, স্কাই ব্লুর মাঝে সাদা, সমুদ্র সৈকতের সাথে মানানসই কালার। আলেয়া পরেছে সাদা ও ব্ল্যাকের কম্বো। বাকিরাও মিল রেখে পড়েছে। তবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে ফারিসের টিম। ঘোরাঘুরির মাঝে হঠাৎ রিধির ওয়াশরুমের প্রয়োজন পড়ল। রকিকে নিয়ে সে পাবলিক টয়লেটে গেল। রকি তার ক্যামেরা সহ দায়ভার সবুজের কাঁধে চাপিয়ে দিয়ে চলে যায়। এদিক সেদিক হাঁটতে হাঁটতে হঠাৎ সবুজের চোখ পড়ে এক রমণীর দিকে। সমুদ্রের দিকে মুখ করে অতি শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে সেই রমণী। মৃদু বাতাসে এলোমেলো উড়ছে তার চুল। অনিচ্ছাকৃত সবুজের চোখ আটকে গেল সেই রমণীর দিকে। নিজ অজান্তের কখন তার ছবি তুলতে শুরু করেছে জানা নেই। হঠাৎ রমণীটি পেছন ফিরতেই শখ খাওয়ার মতো চমকে উঠল সবুজ। এ যেন অন্য রূপে দেখছে আলেয়াকে, স্নিগ্ধ, শান্ত, আবেগী। হঠাৎ দুজনের দৃষ্টি এক হলো, আর সেখানেই থমকে গেল পৃথিবী। শিখা ও পরীর জন্য ডাব কিনে এনেছে ফারিস। পরী ছোট্ট ছোট্ট হাতে ডাবের ওজন বহন করতে হিমশিম খাচ্ছে, তাই ফারিস এক হাতে মেয়েকে, অন্য হাতে ডাব ধরে আছে। শিখা এক মনে হাঁটছে তাদের পাশে। পরী নিজ পায়ে হাঁটার বায়না ধরে কোল থেকে নেমে গেল। দুহাতে জড়িয়ে ধরল ডাবটি। আশপাশে মানুষের সংখ্যা নিতান্তই স্বল্প। হাঁটতে হাঁটতে হঠাৎ তাদের সামনে পড়ল এক ঘোড়াওয়ালা। ঘোড়ার পিঠে তখন পরীর মতো আর এক বাচ্চা চড়ে রাইড নিচ্ছে। পরীর চোখ জলজল করে উঠল সাদা ঘোড়াটি দেখে। তার মনে হলো রূপকথা থেকে বেরিয়ে এসেছে ঘোড়াটি, তাকে সাথে করে নিতে। ফারিসের প্যান্ট ধরে টানতে লাগলো পরী। বাবা, ঘোড়া, ঘোড়া চড়ি! ফারিস কিছু বলার আগেই বাধা দিল শিখা। একদম না! শিখার কথা শেষ হতে না হতেই বালির উপর লুটিয়ে পড়ল পরী। গলা ছেড়ে চিৎকার করতে লাগল, সে উঠবেই। শিখা আরও ধমকে দিল মেয়েকে। পরী গড়াগড়ি খেতে লাগল বালির উপর। আশেপাশের দু একজনের নজর তখন তাদের দিকে। অদ্ভুতভাবে তাকাচ্ছে লোকগুলো। পরীর কাণ্ডে লজ্জায় গাল জ্বলে উঠল শিখার। চোয়াল শক্ত হয়ে এলো মেয়েকে আরও দুটো কথা শোনাবার জন্য। ফারিস এগিয়ে গেল মেয়ের দিকে। তাকে কোলে নিয়ে গা থেকে বালি ঝাড়তে ঝাড়তে বলল, কান্না করতে হবে না, বাবা নিয়ে যাবেন। পরী আহ্লাদ করে বাবার গলা জড়িয়ে ধরল। পেছন থেকে গর্জে উঠল শিখা, তুমি মেয়েটাকে আরও অবাধ্য বানাচ্ছ। সব আবদার কেন মেনে নিতে হবে? সব আবদার কোথায়? আমার মেয়েটা দিনে আবদার করেই দু একটাই কেন নাচতে নাচতে পূরণ করতে হবে? ফারিস জবাব দিল না। চুপচাপ মেয়েকে নিয়ে গেল ঘোড়ার কাছে। অন্য মেয়েটির রাইড শেষ হলে তারা টাকা দিয়ে চলে যায়। ঘোড়ায় বসিয়ে পরীকে ধরে রাখে ফারিস। ঘোড়াওয়ালার হাতে লাগাম। তারা হাঁটতে আরম্ভ করেছে। শিখা বিরক্তিতে দৃষ্টি ফিরিয়ে নেয়। চলতে শুরু করল উল্টো পথে। হাঁটতে হাঁটতে পরী ফারিসের থেকে অনেকটা দূরে চলে যায় শিখা। আশপাশে মানুষ সেখানে একদম নেই। শিখার ভালো লাগলো পরিবেশটি। সে চোখ বন্ধ করে সমুদ্রের কলকল ধ্বনি শুনতে শুনতে এক পা করে এগোয়। হঠাৎ তার প্রশান্তির মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায় কেউ। পেছন থেকে টেনে ধরে তার জামা। শিখা ঘুরে দাঁড়ালো। দেখতে পেল একটা মেয়েকে। বয়স আনুমানিক 12 থেকে 13-র মাঝে। মেয়েটার মুখে ভয়াবহ ক্ষতের দাগ দেখে হাত থেকে ডাবটি পড়ে গেল শিখার। মেয়েটি তার জামা ধরে হাঁপাচ্ছে, হয়তো ছুটে আসার কারণে। আপু, আপু, আমারে বাঁচান! ওই কান্নার তোড়ে কথা বলতে পারছে না মেয়েটি। শিখা তার উচ্চতায় ঝুঁকে সাবধানে দুগালে হাত রেখে টাটকা ক্ষতগুলো পর্যবেক্ষণ করতে লাগল। কি হয়েছে তোমার? কে মেরেছে? মেয়েটি ভয়ে ভয়ে পেছনে ফিরল। শিখা অনুসরণ করল তার দৃষ্টি। একজন লোককে তড়িঘড়ি করে এগিয়ে আসতে দেখল। মেয়েটা ভয়ে হাউমাউ করে শিখার পেছনে গিয়ে লোকায়। আপু, বাঁচান!
ওই বেটা আমারে ধইরা জঙ্গলে নিয়ে গেছিল খারাপ কাম করতে, আমি ওরে চিনি না, অনেক কষ্টে পালায় আইসি আপু, বাঁচান। প্রতিটি বাক্যের সাথে কেঁপে উঠছে মেয়েটির কণ্ঠ। লোকটি তাদের কাছে এসে চিন্তিত ভঙ্গিতে হাত বাড়ালো মেয়েটির দিকে, বলল, আরে আপা, কিছু মনে করবেন না, আমার মাইয়া একটু মারছে তাই পালায় আইসি। মেয়েটির সাথে সাথে চিৎকার করে উঠল, মিছা কথা, মিছা কথা। লোকটি জোরপূর্বক টেনে মেয়েটিকে সরিয়ে নিল শিখার থেকে। বিশ্রী হেসে মেয়েটাকে টেনে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মেয়েটি বাঁচার জন্য ছটফট করতে লাগল। হঠাৎ হাতে টান পড়ায় থেমে গেল সেই লোক। পেছন ফিরে দেখল শিখা মেয়েটির অন্য হাত ধরে আছে। ছাইড়া দেন আপা, আর মারব না, শিখা শক্ত কণ্ঠে বলল। আপনি ছাড়ুন ওর হাত। লোকটি ক্ষেপে গেল, খিক খিক করে উঠল তৎক্ষণাৎ। বাড়াবাড়ি কইরেন না, ছাড়েন, মানুষ দেখলে ভুল বুঝব। এখানে সঠিকত কিছু হচ্ছে না। লোকটি ছেড়ে দিল মেয়েটির হাত। সাথে সাথে মেয়েটি শিখার পেছনে এসে দাঁড়ালো। লোকটি শক্ত চোয়াল নিয়ে এদিক সেদিক তাকালো। পকেট থেকে বের করল ছোট্ট একটি নাইফ। তার সরু ডগা দিয়ে শিখার চোয়াল তুলে ধরল। একে অন্যের শ্বাস তখন আছড়ে পড়ছে একে অন্যের মুখে। আমার শিকার ছাইরা দে। শিখা ঢোক গিলল, বেশ মেপে সেপে ফেলছে এক একটি শ্বাস। ঠিক আছে। শিখার স্বীকারোক্তিতে ছোট মেয়েটি ভয়ে আড়ষ্ট হয়ে গেল। এ যাত্রায় বুঝি আর বাঁচা হল না, সেই হায়নার থাবার শিকার হতেই হল। লোকটি ঠোঁট বাঁকায় শিখার কথায়। হঠাৎ চোখের পলকে লোকটির নাইফ ধরে রাখা হাতখানা দক্ষতার সাথে পিঠমোড়া দিয়ে ধরে শিখা। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে ওঠে সেই লোক। এতক্ষণ শিখা তার সামনে থাকলেও এখন পেছন। এক হাতে লোকটির হাত, অন্য হাতে তার চুল শক্ত মুঠিতে আঁকড়ে ধরে রেখেছে। ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি। আমেরিকা থাকাকালীন বিজনেসের পাশাপাশি মার্শাল আর্টও শিখেছে সে। আজ তা প্রয়োগের মোক্ষম সুযোগ। অতিরিক্ত হাতাহাতি ছাড়াই লোকটার এমন অবস্থা করল শিখা যে ছোট্ট মেয়েটি শুধু হাঁ করে দেখেই গেল। লোকটিকে বালির উপর আছড়ে ফেলল সে। মেয়েটা সাথে নয়তো আজ তোকে জেলে পাঠিয়েই দম নিতাম। লোকটি ব্যথায় কাতরাচ্ছে। শিখা হাত ঝাড়ে মেয়েটির কাছে গেল, তার হাত ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগল। তাদের চলার মাঝেই হঠাৎ মেয়েটি শিখার হাত থেকে ছিটকে দূরে সরে গেল। থমকে গেল শিখা। কি হয়েছে বুঝতে সময় নিল কিছুটা। মেয়েটির ডান বাহু থেকে রক্ত ঝরছে। সেই লোকটি ছুরিকাঘাত করেছে মেয়েটির হাতে। নিজের প্রাণ যায় যায়, তবুও অন্যের ক্ষতি করার দুষ্ট বুদ্ধি যায়নি মাথা থেকে। মেয়েটিকে আরও আঘাত করতে এগোলো সেই লোক। শিখা পেছন থেকে লোকটির শ্বাস রোধ করার চেষ্টা করল। হাতাহাতি লেগে গেল দুজনের মাঝে। আহত অবস্থায় লোকটি যেন আরও শক্তি পেয়ে বসেছে। তাকে প্রোটেস্ট করতে হিমশিম খেতে হচ্ছে শিখাকে। হেরে যাওয়ার শেষ পর্যায়ে পৌঁছতেই যেন দিকদিশা হারিয়ে ফেলে শিখা। সর্বশক্তি দিয়ে চাপ দিল লোকটির গলায়, আর সাথে সাথে হাড় ফোটার বিকট শব্দ। লোকটির ছটফট বন্ধ হয়ে গেল। শিথিল হয়ে এলো শিখার হাত। লোকটির নিথর দেহ আছড়ে পড়ল সাদা বালুর উপর, নড়চড়বিহীন। শিখা ও মেয়েটি দুজনেই থতমত খেয়ে গেল। শিখা নাকের সামনে আঙুল নিতেই যেন পাথর হয়ে গেল। কাপা কাপা শ্বাসের সাথে মুখ থেকে বেরিয়ে এলো, ও মাই গড। দুজনের মুখেই আতঙ্কের ছাপ। শিখা এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকায়, কেউ দেখছে কিনা দেখতে। মেয়েটিকে দাঁড়াতে বলে তাড়াহুড়ো করে লোকটির লাশ টেনে জঙ্গলে নিয়ে ফেলে শিখা। জীবনের প্রথম মার্ডার, আপাতত যা মাথায় এসেছে করেছে। এরপর মেয়েটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল শিখা।